হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? ফোনের ওপাশ থেকে কেউ কিছু বলল না। ইকরা আবার বলে উঠল, কথা বলবেন না তাহলে কল করেছেন কেন? আজাইরা, বাই। ইকরা কান থেকে ফোন সরাতে নিলেই একটা মেইলি ভয়েস শোনা যায়, কিন্তু ইকরা তাকে চেনে না। অতি সাবলীল ভাষায় ইকরা বলল, ফোনটা কেটো না প্লিজ। কে আপনি? আর আমাকে এবার কেন কল দিয়েছেন? আপনি কি আমার পরিচিত? মনে করো আমি তোমার এক শুভাকাঙ্ক্ষী। তোমার কোনো ক্ষতি করব না, কিন্তু মাঝে মাঝে তোমার ফোন করে কিছু তথ্য নিব আর দিব। আমার কোনো তথ্য লাগবে না। আপনি রাখেন তো। আপনার মতো হ্যাকার কার বিকাশে টাকা আছে? কার কাছে কি আছে সবই নেবেন। মেয়েটা ইকরা এসব অবুঝ কথায় হেসে উঠল। তারপর বলে, তুমি যে 9-10-এর বাচ্চা মেয়ে, তোমার কথাতেই বোঝা যায়। আপনি জানলেন কি করে আমি নাইনে পড়ি? তোমার নাম ইকরা মামা, তাই না? সবই যেহেতু জানেন, তাইলে বলেন কি বলতে চান। তেমন কিছু না, সময় এলে বলবো। আমি শিওর হলাম এটা তুমি কিনা। মেয়েটা কল কেটে দিল হঠাৎ করে। ইকরা ভাবতে লাগলো কে হতে পারে, আর তার মতলবই বা কি? কি এমন তথ্য নিবে বা দিবে? আজকের ইকরার পড়া হলো না। ভাবতে থাকি কে সে, ইকরার সাথেই বা তার কি এমন দরকার। ইকরা সেই নাম্বারে আর কয়েকবার ডায়াল করলো, কিন্তু ফোন বন্ধ দেখো। এইভাবে ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়লো ইকরা। পরের দিন যথারীতি প্রাইভেট স্কুল করতে করতে দিন পার হয়ে গেল। আজকে একবারের জন্য রহমতকে দেখেনি। কি আশ্চর্য, স্কুলের বাইরে আসতেই মুজাহিদ আর সোহাগ দাঁড়িয়ে আছে। ইকরা, সিফাত, মিসরাত একসাথেই ছিল। এদের দেখে সোহাগ এগিয়ে আসে। কাউকে খুঁজছো? না, কাকে খুঁজবো? বুঝি বুঝি, সবই বুঝি। না, আসলে রহমত ভাই কোথায়? প্রিয়াঙ্কার সাথে করতে গেছে। ওরা প্ল্যান করে এসব করছে, কিন্তু রহমত এসবের কিছুই জানে না। ইকরাকে জেলাস ফিল করার জন্যই সোহাগ আর মুজাহিদ এগুলো বলে, কিন্তু এসব শুনে কি আদৌ ইকরার মন গলবে নাকি আরো কঠিন হবে? ওরা হয়তো জানাই না ইকরা কি জিনিস। না চাইতেও রহমতের আরো রেহতি হলো। সবে মাত্র ইকরার রহমতের দিকে মন ঘোরাচ্ছিল, কিন্তু আজকের পরে সে আর কখনোই সামনে আগাবে না। ইকরা ওদের নিয়ে বাসায় চলে গেল। গোসল করে খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার ইংলিশ প্রাইভেটের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। সেখানে গিয়ে আরেক বিপদ। আজকে থেকে ইংলিশ স্যার ক্লাস 9-10 আর ইন্টার ফার্স্ট ইয়ারের একসাথে পড়াবে। ইংলিশ গ্রামারিক্যাল তো একই। ইকরাদের ব্যাচে স্টুডেন্ট কম, তাই এই কাজ করেছে। কারণ ইকরাদের ব্যাচের সবাই স্কুলের স্যারের কাছে পড়ে, শুধু ইকরাই এই স্যারের কাছে পড়বে। কিন্তু ও জানতো না এখানে রহমতও থাকবে। ইকরার সাথে তার দুই অ্যাসিস্ট্যান্ট শিহাব আর মিসরাতে চলে আসে। বান্ধবীকে ছাড়বে না যত যাই হোক। ইকরা আর মিসরাত বসেছে শেষের দিকে। শিহাব গিয়ে সোহাগের পাশে বসলো, আর ইকরার অপোজিটে ঠিক এক বেঞ্চ আগে রহমত, মুজাহিদ, অন্য একটা ছেলে। এখানে প্রিয়াঙ্কাও আছে। রহমত বারবার পেছনে ঘুরে ঘুরে ইকরাকে দেখছে, আর ইকরা স্যারের দিকে তাকিয়ে পড়ায় মন দিচ্ছে। হঠাৎই তাকিয়ে দেখে রহমত ওর দিকে তাকিয়ে। এটা দেখে ইকরার মেজাজ তো সেই গরম হয়ে যায়। আজকে সিদ্ধান্ত নিয়েছে, যদি কিছু বলতে আসে সবার সামনেই অপমান করবে। 1 ঘন্টা পরে সবাই প্রাইভেট থেকে বের হতে রহমত ইকরাকে ডাক দিল। ইকরা, কি হয়েছে? এমন ভাব করছো যেন আমাকে চেনোই না। আমি কি আপনাকে চিনি? চেনো না? আপনার মতো ফালতু ছেলেকে চেনার কোনো ইচ্ছে আমার নেই। এতদিন তো বলতেন নিজের চরিত্র ঠিক আছে, আর আজ প্রমাণ করলেন আপনি একজন দুশ্চরিত্রের ছেলে। আপনি ভাবলেন কি করে আপনার মতো ছেলের সাথে আমি সম্পর্কে জড়াবো? নিজের স্ট্যান্ডার্ড দেখেন আর আমার স্ট্যান্ডার্ড মিলিয়ে দেখেন। আপনি তো বেকার, আর আমার বিয়ে আসে অনেক ভালো ভালো ঘর থেকে, পাত্র হাই কোয়ালিটির হয়। আর আপনার কি আছে? আপনার তো রূপ ছাড়া আর কিছুই নেই। নিজেকে কখনো আয়নায় দেখেছেন? আপনার সাথে আমার কখনো যায়? সবাই দাঁড়িয়ে তামসা দেখছিল। ইকরার এই কথা একটা ছেলে বলে ওঠে, তোমাদের কেমন সম্পর্ক আমি জানি না, তবে আমাদের রহমত দুশ্চরিত্রের না, এটা বলতে পারবে না। ও এখন বেকার, কিন্তু একটা সময় কিছু তো করবে। তোমার কথাগুলো কেমন যেন মনে হলো, তুমি খুব অহংকারী, আর তোমার সাথে ওর যাবেও না। এ কথাটা ভুল বলেছ। ও কোন দিক দিয়ে খারাপ? কোনো দিক দিয়ে না, বরং তুমিই ওর যোগ্য না। ও চাইলে হাজারটা রিলেশনে যেতে পারতো, বেবি তোমার জন্যই যায়নি। আর আজ তুমি ওকে এইভাবে অপমান করছো।
রহমত অনেকবার ছেলেটিকে নিষেধ করেছিল ইকরাকে কথাগুলো না বলতে, কিন্তু সে বন্ধুর অপমান সহ্য করতে পারেনি, তাই বলেছে। পাশ থেকে সোহাগ বলে ওঠে, তোমাকে আমি ছোট বোন ভাবতাম, আর আজ তুমি আমার বন্ধুকে অপমান করেছ। ওর কি দোষ বলো? ও তোমায় ভালোবাসে, এটাই দোষ? তোমার স্কুলের অনেক মেয়ে রহমতকে প্রপোজ করেছে, ও তো কখনো অপমান করেনি, ভালোভাবে বুঝিয়েছে। আর তুমি একদিন ঠিক বুঝবে ও তোমার কি ছিল। ভাইয়া প্লিজ এভাবে বললেন না। যত যাই হোক, ইকরা আর মিসরাত আমার জানের জিগার। মানছি ইকরা কাজটা ঠিক করেনি, কিন্তু এভাবে বলে তো আপনারা ওর অপমান করলেন। আমি আছি, মিসরাত আছে, ওকে বোঝাতাম। ইকরা যা করলো আপনারাও তো তাই করলেন, তাহলে ও অহংকারী হলে আপনারাও তো অহংকারী। এতদিন তো খুব ভাই ভাই করতে, আজকে সার তো টান লাগছে, আজকে আমরা খারাপ। মিশরাত ইকরাকে ধরে দাঁড়িয়েছিল, একটা কথাও বলেনি ও। ও একটু বোকা টাইপের, কিন্তু শিহাবকে দেখে মনের জোর বেড়ে যায়। ভাইয়া আপনারা যেমন রহমত ভাইয়ার বন্ধু, আমরাও তো তেমন ইকরার বন্ধু। তাহলে আপনারা বন্ধুর জন্য আমাদের বান্ধবীকে অপমান করতে পারলে আর আমরা এর প্রতিবাদ করতে পারবো না? আপনারা এখানে নাটক দেখতে এসেছেন? নাটক শেষ, আপনাদের দেখাও শেষ, এবার আসতে পারেন। আমাদের প্রবলেম আমাদেরই ঠিক করতে দেন। সবাই একে একে চলে গেল, কেউ কেউ কানাকানি করতে লাগলো। এখানে শুধু আছে ইকরারা তিনজন, আর রহমত, মুজাহিদ, সোহাগ, প্রিয়াঙ্কা, আরও 2-3 জন ফ্রেন্ড, ওদের যারা রহমতের পক্ষে কথা বলছিল। ইকরা বলে ওঠে, আপনাদের ফ্রেন্ডদের এত মান সম্মান, তাইলে আমার পিছে পড়ে আছে কেন? তার তো অনেক ভালো মেয়ে পেয়ে যাওয়ার কথা। যাকে ভালোবাসা যায় তার থেকে চাইলেও সরে আসা যায় না বোন। এইটা তোমার মতো হার্ডলেস মানুষ বুঝবে না। এই যে আমাদের প্রিয়াঙ্কা ও রহমতের পিছনে ঘুরছে যখন থেকে ও এই গ্রামে এসেছে আর আমাদের গ্রুপে জয়েন করেছে, আর হাজার বুঝালেও সরে যায় না। কেন জানো? কারণ রহমতকে ভালোবাসে। কিন্তু রহমত তোমার মতো এতটা অহংকারী না যে ওর সাথে তোমার মতো খারাপ ব্যবহার করবে। স্টপ দিস অল। সরি ইকরা, আমার ভুল হয়ে গেছে, আর কখনো তোমায় ডিস্টার্ব করবো না। হয়তো ভুলতে কখনোই পারবো না, তাই দূর থেকেই ভালোবাসতে। ভালোবাসলেই জোর করে আদায় করতে হবে এমনটা কখনোই না। না পাওয়ার মাঝেও ভালোবাসা পরিপূর্ণ হয়। আমি জানতাম না এমন একটা সিন ক্রিয়েট হবে, নাহলে কখনোই তোমাকে এইভাবে রাখতাম না, আর কখনো তোমার কাছে ভালোবাসার দাবি নিয়ে আসবো না। তবে হ্যাঁ, তোমার জন্য আমি সব সময় আছি আর থাকবো। যদি কখনো আমার মনে পড়ে আমার কাছে যেও ফিরিয়ে দেবো না, সেই সাধ্য আমার নেই। আর আজকের পর থেকে তুমি মুক্তি। খুব মিস করবো। বাই, ভালো থেকো সবাই, এবার চলো। ইকরা রহমতের যাওয়ার পথে তাকিয়ে আছে, ওকে আজকে বাড়াবাড়ি করে ফেলল। শিহাব ও ইকরার সাথে কথা না বলে চলে গেল। মিসরাত বলে, চল ইকরা, এভাবে আর দাঁড়িয়ে থেকে লাভ নেই। তোরা কি আমার উপর রেগে আছিস? শিহাবটা দেখ, কথা না বলে চলে গেল। রাগ করারই তো কথা। ওই ফায়ার তো কোনো দোষ ছিল না, তোকে ভালোবাসতো। আমরা খুঁজেও পাই না এত ভালো ছেলে, আর তুই পেয়েই হারাস। যাই হোক, বাদ দে, বাসায় চলে পার। তবে আমি আজকে অনেক খুশি তোদের নিয়ে। তোরা আমার পাশে ছিলি। শিহাব সবসময় ওদের সাপোর্ট নিলেও আজ আমার হয়ে কথা বলছে। তোদের পেয়ে আমি অনেক লাকি। ওরা কথা বলতে বলতে বাড়ির দিকে যেতে লাগলো। ইকরা মন খারাপ করে জানালা খুলে তার ধার ঘেঁষে বসে আছে। রাতের নীলচে আকাশে মিটমিট করে জ্বলে ওঠা নক্ষত্রগুলো ভীষণ সুন্দর দেখাচ্ছে। এগুলো হয়তো তারকা, তবে উজ্জ্বল নক্ষত্রের মধ্যে সবগুলো আবার তারা মনে হয় না, কারণ এই উজ্জ্বল নক্ষত্রের মধ্যে কিছু কিছু তারা, কিছু আবার গ্রহও আছে। কি অদ্ভুত! আল্লাহ তাআলার এই লীলা খেলা, তাই না? সমাধান না ঘটে। সবচেয়ে বেশি কষ্ট লাগে আপনজনদের কাছ থেকে কথা শুনলে। আজকের বিকেলের ঘটনা নিয়ে ইকরাকে তার চাচু আর ওর আম্মু অনেক বকেছে। তাদের বাড়ির মেয়ের এত অধঃপতন। এই বংশের মেয়েরা কখনো কোনো ছেলের দিকে তাকানো পর্যন্ত না, আর ইকরা কিনা মান সম্মান নষ্ট করলো। রাস্তায় দাঁড়িয়ে ছেলেদের সাথে কথা বলছে, এই যেন তার পরিবার মেনে নিতে পারছে না। এর আগেও গ্রামের অনেক লোক রাজু গুন্ডাকে নিয়ে অনেক কথা শুনিয়েছে ওর পরিবার। এটা কোনো কথা হলো? ইকরার জন্য এখন গ্রামে বের হওয়া দায় হয়েছে ওর ফ্যামিলির।
সন্ধ্যার দিকে ইকরা পড়ছিল। এমন সময় ওর চাচা করিম সাহেব ইকরাকে ডাকতে ডাকতে ঘরে আসে। তার পিছে পিছে বাকি সবাইও চলে আসে আর শুনতে পায় সবকিছু। ওর চাচু করিম সাহেব বাজারে বসে চা খাচ্ছিল। তখন কিছু লোক এসে বলে, আপনার ভাতিজি নাকি একটা হাট মানুষের সামনে এক ছেলেকে অপমান করেছে। তাই তো মানুষ বলে মেয়েদের বেশি শিক্ষিত বানাতে নেই, তাড়াতাড়ি বিয়ে দেয় ভালো। যা দিনকাল পড়েছে, আগে রাজু গুন্ডার সাথে কম কথা তো শুনিনি। মেয়েটাকে দেখে তো ভালোই মনে হয়, চরিত্র এমন ছিল ভাবতেও পারেনি। সেই থেকে করিম সাহেবের রাগ উঠেছে ইকরার উপর। আর বাড়িতে এসে ইকরাকে অনেক বকে ওর চাচু, সাথে ইকরার মা এবং ইকরাও বকে। চাচা বলে নেক্সট টাইম যদি ইকরার নামের সাথে কোনো ছেলের নাম শোনে তাহলে সাথে সাথে পড়ালেখা বন্ধ করতে 1 মিনিটও ভাববে না সে। আর সেই থেকে ইকরা এভাবে বসে আছে, ওর কোনো কথাই ওর পরিবার শুনল না। এই সমাজে কি মেয়েদের কোনো দাম নেই? রিলেশন করলেও দোষ, আর না করলেও যদি প্রতিবাদ করে তাও দোষ। ইকরা এসব ভাবতে ভাবতে ওর ফোনে একটা মেসেজ আসে। তাকিয়ে দেখে রহমতের নাম্বার থেকে এসেছে। যাকে তুমি সব সময় অবহেলা করো, কোনো একদিন হয়তো তাকেই তোমার বেশি প্রয়োজন হবে। ইকরা কোনো উত্তর দিল না। ওর রাগ লাগছে, এই প্রথম কোনো ছেলের জন্য ফ্যামিলির কাছে বকা খেল। ওর মায়ের হাতে মারও খেয়েছিল। রহমতকে সামনে পেলে কেটে নদীতে ভাসাবে। আবার মেসেজ আসলো, অপেক্ষা নামের শব্দটার সঙ্গে আমার পরিচয় দিন দিন আরো নিবিড় হয়ে যাচ্ছে। তাই এখন অপেক্ষাতেই বাঁচি। যারা মনে করে তার সব ভালোবাসা কোনো একজনকে অর্পণ করবে, তাদের ভালোবাসা অনেক তীব্র হয়। ইকরা এবার নিজেকে ঠান্ডা করে মেসেজের রিপ্লাই করলো। ইকরার কাছে এটাই ওর দেওয়ার লাস্ট মেসেজ হবে। মনের বিরুদ্ধে কারো প্রেমে পড়া একটি বড় ধরনের অপরাধ। মেসেজ সেন্ড করার সাথে সাথে মোবাইল থেকে সিম খুলে সিমটা ভেঙে ফেললো আর ফোনটা অফ করে আলমারিতে তুলে রাখলো। এদিকে রহমত ভাবতে থাকে, প্রত্যেকটি মানুষের মনের নিজস্ব কিছু চাওয়া বা পাওয়া থাকে। মানুষের মন যখন অনেক কিছু চায় কিন্তু কোনো কারণবশত সেই চাওয়া পাওয়াগুলো হয়ে ওঠে না, কিংবা মানুষ যখন তার প্রিয় মানুষের কাছে অপ্রত্যাশিত ব্যবহার পায়, সেগুলো করেনি এমন কিছু, তখনই মন খারাপ হয়। মন আসলে কি তা সঠিকভাবে ব্যাখ্যা রহমতের কাছে হয়তো অত সহজ বিষয় না, কিন্তু সদ অনুভব করতে পারে। মন হয়তো ষষ্ঠ ইন্দ্রিয়, আর অনুভূতি কল্পনা চিন্তা থাকে, কিন্তু যার অনুভূতি কল্পনা চিন্তা থাকে কিন্তু ছোঁয়া যায় না, কেবল অনুভব করা যায়। আর মন বাতাসের ন্যায় এখানে একরাশ ভাবনার বসবাস করে, যা সময় বুঝে তৎক্ষণাৎ তার কাজগুলো করে ফেলে। আর এই ভাবনা থেকে জন্ম নেয় শত শত প্রশ্ন আর স্বপ্ন। যতক্ষণ মানুষ জাগ্রত অবস্থায় থাকে সে কিছু কিছু ভাবতেই থাকে। আসলে এই ভাবনার সৃষ্টি হয় মন থেকেই, আর তার উত্তর খুঁজে না পেলে মন খারাপ হয়। রহমতের মন খারাপ ইকরার অবহেলা নিয়ে। ও তো কম বুঝালো না, ওর নিজেরও তো একটা মান সম্মান আছে, আর কত এভাবে অপমানিত হবে। একবার ভাবলো বছর লস দিয়ে ঢাকায় গিয়ে ভর্তি হবে, কিন্তু বছর গ্যাপ দেয়া কি আদৌ ঠিক হবে? ওর বাড়ির লোক কি মানবে? ওর স্বপ্নের কি হবে? ওর বাবার স্বপ্ন কি হবে? এক ছেলেকে হারিয়ে ওর বাবা মা কষ্টে আছে, আরেক রহমতকে হারালে পাগলই হয়ে যাবে। 3 বছর আগে হুট করেই বাড়ি থেকে চলে যায় রহমতের বড় ভাই সুমন। কি কারণে যায় তা কেউ জানে না, আর 1 বছর কোনো খোঁজও পাওয়া যায় না। এদিকে রহমতের বাবা মা ছেলের শোকে অস্থির। হঠাৎ করে 1 বছর পরে সুমন কল করে আর জানায় সে ভালো আছে, সেনাবাহিনীতে চাকরিতে জয়েন করেছে। এদিকে তার সাথে বাড়ির লোকের যোগাযোগ থাকলেও চাকরির পর একবারও আসেনি এই বাড়িতে। রহমতের মা চায় না রহমত এই ধরনের পেশায় যাক, যদি সেও তার বড় ভাইয়ের মতো পরিবার ভুলে যায়। এই বাড়িতে সুমনকে সবাই খুব ভালোবাসে, সে এই বাড়ির বড় ছেলে, কিন্তু কেন যে সেই ব্যক্তি বোঝে না আল্লাহই ভালো জানেন। এমন সময় রহমতের মা আসলো, এসে ছেলের মাথায় হাত দিয়ে বলে, বাবা কিছু হয়েছে? তোর আব্বু তো রেগে আছে তোর ওপর, বললো রাতে এসে তোকে সাইজ করবি। কি করেছিস মানিক? রহমত ওর মায়ের কোলে মাথা রেখে বলল, আমার মাথায় একটু হাত রাখো আম্মু, আমার কিচ্ছু ভালো লাগছে না। বাবা কেন রেগে আছে আমি জানি না, বাবা আসলে শুনে নিবনি, আমার এখন কিচ্ছু ভালো লাগছে না। কেন রহমত? এমনি মা। রহমত আর ওর মা দুইজনের মাঝেই নীরবতা চলে। কিছুক্ষণ রহমত আবার ওর মাকে বলে, আচ্ছা আম্মু, তুমি বাবাকে অনেক ভালোবাসো তাই না? তুই কি পাগল টাগল হয়ে গেলি রে রহমত? এটা কেমন কথা? ভালো কেন বাসবো না? বাবা যদি কখনো বলে তোমাকে সে আর চাই না, তাহলে তুমি খুব কষ্ট পাবে। মানে বাবা যদি তোমার সাথে থাকতে না চাই?
সেটাই কি স্বাভাবিক না? তাহলে আমি আমাকে ফেলে মা ছেলের কি এমন কথা হচ্ছে? তুই উঠে আসলি কেন? তোর পড়া শেষ? না, তোর আব্বুকে বলে তোর স্যারের কাছে ফোন দেওয়াবো। তুই এত ফাঁকিবাজি করে স্যারকে পড়া দিস কেমনে? উফ আম্মু, তুমি আমাকে একটুও ভালোবাসো না। আগে ছিল বড় ভাইয়া, আর এখন হয়েছে ছোট ভাইয়া। কেন হিংসা হয়? আমার মতো হতে চাও? যা পড়তে বস। সারাদিন পড়া আর পড়া, ভালো আর লাগে না। বাবা, এমন কিছু করিস না, আমাদের আবার কষ্ট পেতে হয়। তোর ভাইকে হারিয়ে তো আমি শেষ। তোর কিছু হলে আমি বাঁচবো না। হ্যাঁ মা, এখন থেকে তোমাদের সব কথা শুনে চলবো। রাতের দিকে ছেলেকে কি মানুষ করেছো? গ্রামের মধ্যে মান সম্মান একেবারে শেষ আমার। এই ছেলেকে নিয়ে আমি কত আশা করেছিলাম, আজ আমার সব শেষ। রহমত, তোর বাবা যেটা বলছে সত্যি? রহমত কিছু না বলে মাথা নিচু করে চুপচাপ করে দাঁড়িয়ে আছে। তোমার ছেলে কি বলবে? ওর কি মুখ আছে নাকি কিছু বলার? যা বলার গ্রামের লোকেই বলছে। রহমত, তুমি জানো আমি ভালোর ভালো, খারাপের খারাপ। তোমার বড় ভাইয়ের সাথে কিন্তু আমি আজ পর্যন্ত ভালো করে কথা বলি না, শুধু ওর বাড়ি ছেড়ে চলে যাওয়ার কারণে। আর তুমি কি না? বিশ্বাস করো, বাবা কতটুকু শুনেছে আমি জানি না, কিন্তু ওকে আমার ভালো লাগতো। পরেও যেহেতু রাজি না, তাই আমি আজকে না করে দিয়েছি। রাস্তায় ছিল তাই সবাই দেখেছে। আর বলতে পারল না। রহমতের গালে এক চর পড়ল। বেয়াদব ছেলে, তোমার বয়স হয়েছে কত? তুমি রাস্তায় এক্ষুনি মেয়েদের উত্ত্যক্ত করো? বাবা সব কি বলছেন? তোমার ভাইকে নিয়ে আমার এমন কোনো সমস্যায় পড়তে হয়নি কখনো। তারপরেও তোমার ভাই চলে যাওয়ার পর তোমাকে নিয়ে আমি গর্ব করতাম। আর আজ তোমার জন্যই আমার নাক কাটা গেল। তোমার বয়স হয়েছে এসব করার, নিজের পায়ে তো এখনো দাঁড়াওনি। বাবা, অনেক তো হলো, এবার ভাইয়াকে মাফ করে দাও। এমনিতেও বাবার সাথে খুব ফ্রি, মায়ের চেয়ে ওরা ওদের বাবার সাথে বেশি ফ্রি, কিন্তু আজকে ভয় পাচ্ছে বাবাকে এমন করতে দেখে। কি বাদ দিব? সব হয়েছে তোমার মায়ের জন্য। ছেলেদের ভালো করে মানুষ করতে পারেনি, লোকের তো কথাই বলবে। ছেলে কি শুধু আমার, আপনার ছেলে না? একটা কথাও বলবে না। নিজের দোষ স্বীকার করতে শিখিয়েছিলে রহমতের মা। ইচ্ছে তো করছে আজকেই ওকে দূরে কোথাও পাঠিয়ে দেই, কিন্তু এই ছেলে দূরে গিয়েও কি কাণ্ড ঘটাবে কে জানে। নিজের চোখে চোখে রেখেও এত দূর তোমার ছেলেকে দেখে মনে হয় ভাজা মাছটাও উল্টে খেতে জানে না। আর এখন দেখছি পুরো মাছ কাটা সহ খেয়ে ফেলছে। একে আর আমি কি বলবো? যা বলার তুমি বলো রহমতের মা। আমার আর ভালো লাগছে না কিছু। আমার আর ভালো লাগে না কিছু। আমি সংসার ছেড়ে চলে যাব। আর এক ছেলেও বাবা মাকে না দেখে ছেড়ে চলে গেল। এই ছেলেও তাই করবে দুদিন পর। এই জন্যই বলি রহমতের বাপ, ছেলে মেয়েদের এত প্রশ্রয় দিও না। বাবাদের হতে হয় শক্ত, আর তুমি দেখো তুমি নিজেই নরম, আর এখন দোষ দিচ্ছ আমাকে। বাবা আম্মু, আমার ভুল হয়ে গেছে বলছি তো, আর কখনো এমন করবো না, প্রমিস। এবারের মতো মাফ করে দাও। তুমি কি মেয়ে মানুষ যে একবার ভুল করে শুধরে যাবে? ছেলেদের হাজার বুঝালেও কাজ হয় না, তারা যা ভাবে তাই করে বসে। ছেলে মেয়ে স্কুলের গণ্ডি পেরিলে কলেজে গেলেই মনে হয় কি না জানি হয়ে গেছে। বাবা, একটু ঠান্ডা হও, তোমার প্রেশার বেড়ে যাবে না হলে। দ্বিতীয়বার যদি এই আর কখনো শুনি রহমত, সেদিন তুমি বাড়ি ছেড়ে যাবে, নয় আমি চলে যাব, মনে রেখো। রহমতের বাবা ওর রুম থেকে চলে যায়, সাথে ওর মাও বেরিয়ে যায় স্বামীর পেছন পেছন। আরমান চৌধুরী এমনি খুব ভালো, কিন্তু রাগলে ওরা তিন ভাই বোনই ভয় পায় না। তাছাড়া ওরা মায়ের চেয়ে বাবার সাথে বেশি ফ্রি। দেখো ভাইয়া, বলেছিলাম না বাবা জানলে রাগ করবে। আগে নিজের পায়ে দাঁড়াও, তারপর এসব নিয়ে ভেবো। শুনলে না তো আমার কথা, এখন বোঝো। তুই যা তো এখান থেকে। 1 মিনিট এখানে থাকলে আমি এটা তক্তা বাড়াবো কিন্তু।
সুইটি মুখ ভেঙিয়ে চলে গেল। আর এদিকে রহমত ভাবতে থাকলো, রহমত ছেলে হয়েও এত কথা শুনতে হলো, তাহলে ইকরার না জানি কত কিছু শুনতে হয়েছে। কারণ রহমতের বাবার কানে গেছে, মানে ইকরার চাচার কানে খবর গেছে। একই গ্রামে যেহেতু, আর গ্রামের লোকের তো কথাই নাই, একজনের কথা শুনলে হয় সেটাই সারা গ্রামে ছড়িয়ে পড়বে। মেয়েটা আবার রহমতকে ভুল না বোঝে, তাই রহমত না চাওয়া সত্ত্বেও ইকরার নাম্বারে ডায়াল করে, কিন্তু ওই দিন থেকে ফোন বন্ধ শোনায়। রহমতের আর বোঝার বাকি নেই ইকরা কেন ফোন বন্ধ করেছে। এইভাবে 2-3 বার দিল, কিন্তু একই কথা বলে নাম্বারটা সংযোগ, এভাবে 2-3 বার দিল, কিন্তু একই কথা বারবার আসছে, নাম্বারটা সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। আজকে খুব ভোরবেলা থেকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। ইকরা ঘুমের একটানা নীরবতার মধ্যে বিরতির মতো স্বপ্নে বৃষ্টি নেমেছিল হয়তো। বৃষ্টির ঝুমঝুম শব্দে ইকরার ঘুম ভেঙে যায়, আর মোড়া দিয়ে ওঠে, ওর চিরচেনা জানালা খুলে দিয়ে বসে আছে। ইকরা আজকে স্কুলে যাবে না। বাইরে বৃষ্টি, আর সাথে ইকরার বেশ ভীষণ মন খারাপ। ইকরা ভাবছে মেয়েদের এত কষ্ট কেন, কেউ তাদের বুঝতে যায় না, এমনকি নিজের পরিবারের মানুষেরা। আগেও রাজগুন্ডার জন্য ইকরা শান্তি পেত না, এতদিনে যেহেতু পেয়েছে, এখন আবার রহমত, যার জন্য কথা শুনতে হয় ইকরার। ইকরা ওর ফোন বন্ধ করে আলমারিতে তুলে রেখেছে। রহমত চাইলেও তার কথা বলতে পারবে না ওর সাথে। এসব ভাবতে ভাবতেই হঠাৎ বেলকনির পাশের সবুজ টিয়া যেন পাখি ডেকে উঠল। টিয়া পাখিটা ইকরার না, ওর চাচ্চুর ছেলে জিসানের টিয়া পাখি। টিয়া পাখিটা যেন নিজের মতো করে ক্ষিপ্র বৃষ্টি নিজের উপস্থিতি জানান দিচ্ছে। ক্ষণিকে ইকরার মন ভালো হয়ে যায়। আজকে আকাশ ছাইবর্ণ হয়ে আছে। হঠাৎ মেঘের গর্জন দিয়ে চারদিক অন্ধকার হয়ে একটা ধূসর মিহি চাদরে ঢেকে দিয়ে বৃষ্টি নামে। শরতের বৃষ্টি কখনো থমকে দেয় সবকিছু। বৃষ্টি নামে ক্যালেন্ডারের পাতায়, বৃষ্টি নামে মানুষের ঘরবাড়ির শরীরে। ব্যস্ত গাড়ির বনেটে গাছের মাথায় পাখিদের ক্লান্ত ডানায় এই গ্রামের নানান গোলকধারার ভেতরে বৃষ্টি নামে। ইকরার মনে কবি আবিদ আজাদের কবিতার লাইন বারবার মনে আসে। এই রিমঝিম রিমঝিম বৃষ্টি ফোটায় কেউ আঙুলে টানে, আঁকে পাখি মাছ লতা পাতা বা নির্জন কারো মুখ কবে প্রথম আমাকে ছুঁয়ে দিয়েছিল। ইকরাকে দেখলে দূরে সরে যায়, কিন্তু তার ভালোবাসা 1 ইঞ্চিও কমেনি, বরং দিনকে দিন নিজের সাথে যুদ্ধ করে বেঁচে আছে রহমত। যে তাকে চায় না সে সেধে শুধু শুধু নিজে অপমানিত হবে কেন। আর ওর ফ্যামিলিও এখন জেনে গেছে, তাই তারা ছেলেকে সাবধান করেছে। রহমতের বাবা বলেছে, আর যদি কখনো দেখেছে ওই মেয়ের সাথে কথা বলতে, তাহলে ভীষণ খারাপ হবে। আর রহমতের মাও বলেছে সে এক ছেলেকে হারিয়েছে, রহমত যেন নিজেকে সুপুত্র হিসেবে গড়ে তোলে। রহমতও তাই পণ করেছে, ইকরার থেকে আস্তে আস্তে সরে আসবে। আর এদিকে রহমতের জন্য ইকরার কোনো হেলদোল নেই। রহমত যে ইকরাকে ইগনোর করে, এতে ইকরা ভালোই হয়েছে, কিন্তু ওর সমস্যা হয়েছে অন্য কেউ। রাজু গুন্ডা ফিরে এসেছে। সে এতদিন জেলে ছিল, একসময় ইকরাকে খুবই ডিস্টার্ব করত। এক প্রকার ইকরার জীবন প্রায় তেজপাতা বানিয়ে ফেলেছিল। তখন অবশ্য ইকরা রহমতকে চিনত না। রাজু কোথায় ছিল এটা গ্রামের কেউ জানত না। তার হঠাৎ নিরুদ্দেশ সবাইকে ভাবিয়ে তুলেছিল, কিন্তু সে ফিরে এসেছে। রাজুর কথা ইকরার ফ্যামিলি জানতো, কিন্তু তেমন কিছুই বলতে পারতো না, কারণ সে ছিল গ্রামের মাস্তান। খুন করতেও তার স্বাধীনতা না, কেউ তার বিরুদ্ধে গেলেই খুন করে ফেলার হুমকি দেয়। তাই গ্রামের কেউ রাজু গুন্ডার দিকে চোখ তুলে তাকাতে পারতো না। কথায় আছে না, জোর যার মূল তার। রহমতকে নরম পেয়ে ভালো ছেলে হওয়া সত্ত্বেও গ্রামের লোক ওর সম্পর্কে এখন সবাই কানা ঘোষা করে, কিন্তু একই কাজ রাজু গুন্ডা করেছিল, তখন কিছুই হয়নি। একদিন দুপুরের দিকে ইকরা স্কুল থেকে ফেরার সময় রাজু পিছু নেয়। আজকে মিশরাত বা সিফাত কেউ স্কুলে আসেনি। মিশরাত গিয়েছে ওর নানু বাড়ি, আর সিফাতের খুব জ্বর এসেছে। অগত্যা ইকরাকে একাই বাড়ির পথে চলে আসতে হয়। এখন আর আগের মতো রহমতও ইকরার পেছন পেছন আসে না। রহমত ইকরার থেকে সরে যাওয়ার পরেও চুপ করে কিছুদিন আসতো ওকে এগিয়ে দিতে, কিন্তু যখন দেখেছে ও ইকরাকে কোনো মতেই ভুলতে পারছে না, তখন ও নিজে থেকে আসা বাদ দিয়ে দেয়। আর আজ তাই ইকরার এই বিপদ। যাই হোক, ফুলটুসি, আমি ভালো হয়েছি তোমার জন্য। দেখো ফুলটুসি, তুমি যা বলবে আমি তাই শুনবো। লাভ ইউ না? তুমি আমাকে একটু ভালোবাসো, আমি সব কিছু ঠিক করে দেব। ইকরা ভয়ে জোরে জোরে হাঁটতে থাকে। এই লোক সুবিধা না, গ্রামের সবাই একে দেখে ভয় পায়। ইকরাও প্রচন্ড ভয় দোয়া কালাম পাঠ করছে আর হেঁটে যাচ্ছে।
তুমি আমাকে দেখে ভয় পাচ্ছ ফুলটুসি? কেন গো? আমি বাঘ নাকি ভাল্লুক? আপনি এভাবে আমার সাথে আসছেন কেন? আবার আপনাকে অনেক ভয় লাগে। আমি 6 মাস ছিলাম না, তুমি আমাকে মিস করনি ফুলটুসি? আমি ভালো হয়ে গেছি তো তোমার জন্য। আমার দিকে দেখো, আমাকে কি আগের মতো গুন্ডা মাস্তান লাগে বলো? কথা বলো না কেন ফুলটুসি? আমাকে কি আবার আগের মতো হিংস্র দেখতে চাও? না, তুমি আমাকে ভয় কেন পাচ্ছ? তুমি হলো এই রাজু গুন্ডার থুরি, রাজুর প্রাণ। তোমাকে এত ভীতু মানায় না ফুলটুসি। রাস্তার সবাই ওদের দিকে তাকিয়েছিল, কিন্তু কেউ কোনো টু শব্দ করার সাহস নেই। জানে রাজুগুন্ডা কি জিনিস, তবে এবার সবাই অবাক। আগের রাজুর সাথে এই রাজুর আকাশ পাতাল তফাৎ। আগের রাজুর ছিল মাস্তানদের মতো বড় বড় চুল, গোঁফ দাড়ি দিয়ে চোয়াল ভরপুর, সাথে সব সময় একদল সাঙ্গপাঙ্গ থাকতো, আর তার হাঁটা চলার স্টাইলই ছিল অন্যরকম। কিন্তু এবারের রাজু অনেক নম্র ভদ্র দেখাচ্ছে। মাথা আগের ঝাঁকড়া চুল কেটে ছোট করে চুল করেছে, মাথায় টুপিটা দেখতে পুরো ভদ্রলোকের ছেলে মনে হচ্ছে। তাহলে রাজু কি আসলে নিজেকে পাল্টে ফেলল, নাকি ওর সব চাল এগুলো? ইকরা তাড়াতাড়ি করে হেঁটে বাড়ির কাছে এসে পৌঁছালো। ওর এতক্ষণ দম বন্ধ হয়ে আসছিল। কোন শনি আবার আসলো ওর জীবনে? রহমতকে তাও অনেক কষ্টে ছাড়িয়েছে, কিন্তু এই রাজুগুন্ডাকে, সে খুব ডেঞ্জারাস। মেয়েদের কোনো সম্মানই দিত না, এখন আবার নতুন ঢং শুরু করেছে। মানুষের সব পরিবর্তন করা যায়, কিন্তু তার স্বভাব হয়তো কখনো পরিবর্তন করা যায় না। রাজুরও হয়তো তাই হয়েছে। কয়েকদিন পরেই তার আসল পরিচয় বের হবে। ইকরা বাড়িতে এসে হাঁপাতে লাগলো। ওর চাচিমা দেখে এগিয়ে আসে। কি হলো ইকরা, এমন হাঁপাচ্ছিস কেন? ছোট মা, আমাকে পানি দাও। খা আর বল কি হয়েছে? রাজুগুন্ডা আবার ফিরে এসেছে আমার জীবন শেষ করতে। মানে ও এতদিন কোথায় ছিল? তোর চাচ্চু জানে? আমি কি করে জানবো? আমার চাচ্চু জেনেই বা কি করবে? রাজুর উপর তো কেউ চোখ তুলে কথা বলার সাহস পায় না, তাইলে? তাও তো ঠিক। তখন ইকরার মা আসে ওদের সামনে দাঁড়িয়ে। কি হয়েছে রে ইকরা? দেখো না ভাবি, রাজু গুন্ডাকে নাকি আবার গ্রামে দেখা গিয়েছে। আজকে আমাদেরই ইকরার পিছু নিয়েছিল। এই জন্যই আমি ইকরার বাপকে বলছিলাম, মেয়ের বিয়ে দাও। এইসব গুন্ডা মাস্তানের হাত থেকে বাঁচতে চাইলে মেয়েকে বিয়ে দাও। কি শোনে কার কথা? সে তো মেয়েকে পড়াবে, মেয়ে তার প্রাণ কি না? এখন বোঝো ঠেলা। আম্মু, তুমি আবার শুরু করেছো? শুরু করলে কি আর সাধে রে মা? যেদিন মা হবি সেদিন বুঝবি। একটা মেয়ে বড় হলে যতদিন পর্যন্ত অবিবাহিত থাকে ততদিন পর্যন্ত মেয়ের মা বাবার কি চিন্তা হয়। আব্বুর মোটেও চিন্তা হয় না এইসব ফালতু কারণ নিয়ে। তুমি শুধু শুধু চিন্তা করো। ইকরা ওর মায়ের সাথে রাগ করে ওর রুমে চলে গেল। তখনই ওর দাদি রহিমা বেগম বের হয়। বড় বউ, ইকরা বোনও চিল্লাই কেন? কি কইছো ওরে? মা, আপনি আবার এই শরীর নিয়ে আসতে গেলেন কেন? কিছু লাগবে? না, ইকরার চিল্লানি শুই না বের হইলাম। ও চিল্লাই কেন ছোট বউ? মা, আপনার নাতির বিয়ের কথা শুনতেই পারে না। তার আগেই তেলে বেগুনে জ্বলে ওঠে। বিয়ে তো করতেই হবে, আজ না হয় কাল। হ, ঠিকই বলছো। আগে আমার জাফর ঠিক মতো বাড়ি ফিরুক, আর করিম তো আছেই। ওরা দেখা শুইনা যা ভালো হয় করবনি। তুমি চিন্তা কইরো না, শরীর খারাপ কইরো না বড় বউ। চিন্তা কি আর সাধে করি মা? ওই যে উত্তরপাড়ার লিয়ামত ভাই আছে, ওনার ছেলে রাজু গুন্ডাটা আবার ফিরে আসছে। এতদিন নাকি জেলে ছিল, 2 দিন হলো ছাড়া পাইছে। আর আপনার নাতিনে আবার বিরক্ত শুরু করছে। কি সর্বনাশ! ওই লিয়ামতের পোলা আবার কেনাইছে? বড় বউ, তুমি কাল থেকে ইকরার সাথে যাইবা আর আইবা, নাইলে ওরা আমার নাতির ক্ষতি কইরা দিবে। মা, আপনি এই শরীর নিয়ে আর অস্থির হয়েন না। করিম আসুক, দেখি কি করা যায়। আপনার বড় ছেলেকে তো আগেই বলছিলাম, হায়ার আব্বু তুমি তাড়াতাড়ি ফিরে এসো। দেখি আমাদের ইকরা বড় হয়েছে, চারদিকে তো শত্রুর অভাব নেই।
ওরে এখন ভালো ছেলে দেখে বিয়ে দিলে আমি শান্তি পাই। আপনার বড় ছেলে তো আর আমার কথা ভালো লাগে না। আমি তো মেয়ের মা না, আমি কি মেয়ের ভালো চাইতে পারি? ওরা এভাবে কিছুক্ষণ নিজেদের মতো করে কথা বলে যে যার রুমে চলে গেল। আর এদিকে ইকরা মায়ের উপর রাগ করে রাজুকে ইচ্ছে মতো ঝাড়ি দিতে থাকে। শয়তান, তোর জন্য এখন আমার পড়ালেখা বেচতে না গেলে হয়। এইটা হলে তোরে আমি নিজে খুন করবো রে রাজু গুন্ডা। তুই আমার ভালোটা দেখেছিস, আমার খারাপটা দেখিস নাই। তোর চেয়ে রহমত হাজার হাজার শত শত গুণের ভালো ছেলে, ওরে আমি পাত্তা দিলাম না। আর তুই কোথাকার কে রে? তুই আমার জীবন ধ্বংস করলে আমি কি তোকে ছেড়ে দেব ভেবেছিস? তোকে আমি পুলিশে দেব। আমি কিছুতেই বিয়ে করব না, আম্মু যতই বলুক। আমি ডাক্তার হব। আমার পড়ালেখা আমার সবচেয়ে আগে, তারপর বাকি সব কিছু। ইকরার নাম্বার এখনো বন্ধ। ইকরার যে মেইলি ভয়েসে কারোর সাথে কথা হতো মাঝে মাঝে, সেটা কে ছিল আজও ধোঁয়াশা ইকরার কাছে। এই ব্যাপারটাও কাউকে বলেনি, এমনকি ওর প্রিয় বান্ধবী মিশরাতকেও না। আর শিহাব তো উড়নচণ্ডী, ওকে বলা যা না বলা তাই। তবে ইকরা মাঝে মাঝেই ভাবে কে ওর এমন শুভাকাঙ্ক্ষী যে ইকরার থেকে অনেকভাবে তার ইনফরমেশন নেয়, এমনকি ভুলিয়ে ভালিয়ে রহমতের ইনফরমেশনও নিত। আজকে ইকরার কেন যেন মনে হচ্ছে এটা রাজুর কোনো চাল, কারণ সে খুবই দ্রুতবাজ ছেলে। তার চালচলন ধরার ক্ষমতা হয়তো এখানে কারণেই, কিন্তু মেইলি ভয়েস কই পাবে? আবার ভাবে গুন্ডা মাস্তানদের মেয়ের অভাব, কিন্তু কেন? আর সে রহমতের কথা জানাই বা কি করে? কারণ রহমতের সাথে ইকরার পরিচয় রাজু জেলে যাওয়ার পর থেকেই। আর সেই মেয়ে কল দিত রাজু জেল থেকে বের হবার অনেক আগে থেকেই। ইকরা নিজে নিজে ভেবে কেমন গোলক ধাঁধায় পড়ে যায়। সেই ব্যক্তি নতুন নতুন সিম কার্ড দিয়ে ইকরার সাথে কথা বলতো, কেননা ইকরাকে যতবারই কল দিত ফোন বন্ধ বলতো। আবার পরের বার নতুন নাম্বার থেকে কল দিত না, কারণ ইকরা যতবারই কল দিত ফোন বন্ধ বলতো, আবার পরের বার নতুন নাম্বার থেকে কল দিত। যখন তার দরকার হতো তখন সে ঠিকই কল দিত, কিন্তু কয়েক মাস হলো সে কল দিতে পারছে না, কারণ ইকরা তো ফোন বন্ধ করে রেখেছে। কয়েক মাস আগে এমনই এক অচেনা নাম্বারে একদিন ইকরার ফোন কল আসে। ইকরা প্রথমে ভেবেছিল এটা রহমতের নাম্বার, কারণ দুজন সেম কোয়ালিটির। প্রতি সময় নতুন নতুন নাম্বার দিয়ে কল দিত। রহমত অবশ্য শুধু ইকরা ব্লক দিলে তবেই নতুন নাম্বার দিয়ে কল পেত, নতুবা সেই নাম্বারটায় ট্রাই করতো। এই মেয়ে প্রতি সময় আলাদা নাম্বার দিয়ে দেয়। যাই হোক, ইকরা কলটা রিসিভ করেই বলে, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? চিনেছ আমায়? আপনি কেন, কি ভেবেছিলে? রহমত আলী? ফোন দিয়েছেন কেন আমায়? ওই দিনই তো বলেছি তোমায়, খুব কাছের শুভাকাঙ্ক্ষী, তাই কল করেছি। আচ্ছা ইকরা, একটা কথা বলার ছিল। রহমতের ফ্যামিলি কি আগে থেকেই এমন? মানে ভাইয়ের সাথে ওদের কোনো সম্পর্ক নেই? আমি কি করে বলবো? আমি কি ওদের 14 গোষ্ঠী ধরে চিনি নাকি? আপনার যদি এতই আগ্রহ থাকে তো আপনিই গিয়ে শোনেন, অযথা সময় নষ্ট করবেন না আমার। তুমি কি করলে রহমতের রাস্তা থেকে ক্লিয়ার হয়ে যাবা বলো তো? এতক্ষণে লাইনে আসছেন তাই তো বলি, রহমতকে দরকার ঠিক আছে, আমাকে কিসের দরকার? রহমতকে ভালোবাসেন? আপনি কি তার চেনা কেউ? কি হলো, শুনতে আছেন? আমার সাথে ওর অনেক দিনের সম্পর্ক, প্লিজ তুমি সরে যাও আমাদের থেকে। যেখানে আমি যাইই নাই সেখান থেকে সরে আসবো কি করে? আপনি তাকে ভালোবাসলে তাকে নিয়েই সুখেই থাকুন, আমাকে ডিস্টার্ব করবেন না। রহমতকে বলে দিয়েন আমাকে ডিস্টার্ব না করতে। আর শোনেন, আমার সাথে রহমতের কোনো সম্পর্ক নেই, অযথা আমাকে ফালতু কথা বলতে আসবেন না। কারো ডাকে ইকরার বাস্তবে ফিরে এলো। সারপ্রাইজ। আপু তুমি কখন আসলে? আমাকে তো জানাওনি। পুচকি কই? মায়ের কাছে। কেমন আছিস বোন? ভালো, তুমি? আমাকে তো ভুলেই গেছো, আর আসোই না বাড়িতে। ভাইয়া আসেনি? না রে, তোর ভাইয়া কাজের জন্য একটু শহরে গেছে, রাতে ফিরে এসে আমাকে নিয়ে যাবে। আজকেই চলে যাবা? এটা কোনো কথা হলো? ইকরা রুম থেকে বেরিয়ে হায়ার মেয়েকে কোলে নেয় মায়ের কাছ থেকে। সেই যে পুচকের একমাত্র খালামণি, তাই আদরটা একটু বেশিই পায়। সারাদিন হায়া আর তার বেবির সাথেই ইকরার আর ওর করিম চাচার ছেলের সময় কাটে।
রাতে সবাই বসে আড্ডা দিচ্ছিল। ইকরা হায়ার কোলে শুয়ে হায়ার ফোন ঘাটাঘাটি করতে থাকে। নিজের ফোন তো আলমারিতেই তুলে রেখেছে। ইকরার মা কুলসুম বেগম বলে, তোর বোন আমার সাথে রাগ করছিল সারাদিন, তাকে বিয়ের কথা বলা হয়েছে এই জন্য। উফ মা, তুমি আবার শুরু করলে? তোমার মুখে বিয়ে ছাড়া কি আর কিছু নেই? কি হয়েছে আম্মু? এখনই কিসের বিয়ে? কিছুদিন পরে ক্লাস 10-এ উঠবে, তারপর এসএসসি শেষ করুক, তারপর ভেবো। আর পাত্র তো রেডি করাই আছে। হ্যাঁ রে হায়া, ইকরা বুনুর পাত্র তুই কোথায় পাইলি? কেন? আমার দেবর কি খারাপ নাকি? আর 8 মাস পরে দুবাই থেকে পড়া শেষ করে আসবে। আমার শাশুড়ি মা তো রাজি আছে, তোমাদের জামাইও রাজি। দু বোন এক বাড়িতে থাকবো, সমস্যা কি? তোমার দেবর? মাপ চাই বোন, ওই রকম গোমরামুখ আর অ্যাটিটিউড ছেড়ে আমার জীবনেও পছন্দ না। দেখতে শুনতে যতই ভালো হোক, আমার জামাই হবে আমার মতো প্রাণ খোলা আর সবসময় মুখে হাসি টেনে রাখবে। আমার দেবরের নিন্দা করছিস? সে কি বলে জানিস? তুই নাকি সেই লেভেলের অহংকারী আর প্রচুর পিচ্ছি। তাকে তো বিয়ের কথা জানানোই হয়নি, দেশে আসুক তারপর। প্লিজ আপু, যাইও না। আর যাকে বিয়ে করি, তোমার দেবরকে করব না। তুই চুপ কর। হায়া, অর্ণব বাবা দেশে আসবে কোন মাসে? মাস তো এখনো ঠিক হয়নি মা, তবে এই বছরে চলে আসবে। তোর শাশুড়ি কি বলেছে রে হায়া? যে ইকরা মাকে তো আমার বেশ ভালো লাগে। অর্ণব দেশে আসলে ওকে তো বিয়ে করাতে হবে। ইকরার চেয়ে ভালো মেয়ে পাবো না। তুমি যখন ও বাড়িতে যাও ওদের ব্যাপারে কথা বলে এসো বরং বৌমা। উফ, তোমরা কি শুরু করেছো? ইকরা, তুই বাবুকে নিয়ে ওই রুমে যা, আমরা কথা বলি। তোর শুনতে হবে না আর রাগ করতেও হবে না। আমি এখানেই থাকবো। কি বলবে? আমি শুইবো। তাহলে চুপচাপ শোন। অর্ণবের মতো ছেলে হাজারে একটা। ও আমাদের বাড়ির জামাই হলে তোর আব্বু চাচুরা মাথায় তুলে নাচবে। বোঝাও তোমাদের মেয়েকে। আর অর্ণবকে রাজি করানো কোনো ব্যাপার না, ওকে আমি যা বলবো তা শুনবে। তোর শ্বশুর রাজি? বাবা কিছু না, মা যা বলবে তাই হবে। দেখলে না, আমার বিয়েটা মায়ে তো সব করলো। আমার শ্বশুর তো একটু বোকাশোকাই, জানোই। সে তো বেশ ভালো কথা। পরের কথা পরে ভাবা যাইব। আমরাও শুই না খুশি হইলাম। ইকরার জন্য আর বাইরে পাত্র খোঁজা লাগবো না। তা নাত জামাই তোকে নিতে কখন আসবো হায়া? তার সময় হলে সে আসবে, তাকে নিয়ে টেনশন করো না। রাত বা রাত্রির সময়ের একটি অংশ যা দিগন্তের সমান্তরাল থেকে সূর্য ডুবে যাবার পর থেকে শুরু হয়। গোধূলি লগ্ন বা ঈষৎ অন্ধকার হবার মাধ্যমে রাত তার আবির্ভাবের কথা বিশ্ববাসীকে জানান দেয়। তখনই আমরা বুঝতে পারি রাত শুরু হয়েছে। রাত 9টার দিকে হায়ার হাজবেন্ড আসলো। তারপর শ্বশুর বাড়ি রাতে খেয়ে গল্প গুজব করে সবার কাছে বিদায় নিয়ে হায়াকে নিয়ে চলে গেল। আর এদিকে ইকরা খেয়ে ওর রুমে শুয়ে পড়ল। আজকে আর তার পড়া হবে না, কারণ তার মাথায় তো অন্য টেনশন চলছে। ওর ডাক্তার হবার স্বপ্নটা হয়তো আর হবে না। রাজুর জন্য আর রহমতের জন্যই এমন হয়েছে। ওদের কাউকে ছাড়বে না ইকরা। আরো কিছুক্ষণ ভেবে ঘুমিয়ে পড়ল। নদীর পানিগুলো হয় খুব সচ্ছল। গ্রামের বুকে বয়ে চলা এই নদীগুলো চলে নিজেদের গতিতে। রহমত নদীর দিকে তাকিয়ে একা একা বসে আছে। আজকে তার খুব মন খারাপ, কারণ আজকে ইকরার সাথে দেখা হয়েছিল। রহমত ইকরাকে দেখে সেখান থেকে সরে আসতেই দেখে রাজু গুন্ডা ইকরার সামনে। রহমত দেখেও না দেখার ভান করে ইকরার থেকে লুকিয়ে গাছের আড়ালে যায়। যদি ইকরার কোনো ক্ষতি করে, তবে রাজু গুন্ডা যতই খারাপ হোক, রহমতকে সে খুবই ভালোবাসে, নিজের ভাইয়ের মতো দেখে। রাজু হয়তো এখনো জানে না ইকরাকে রহমত ভালোবাসে। যদি জানতো তাহলে হয়তো রহমতকে গুম করে দিত, কারণ আগে যত ছেলে ইকরার দিকে তাকাতো তাদের অবস্থা খারাপ করে দিত। রহমত নিজেও জানে না রাজু জানলে ওর গর্দান যাবে কি যাবে না। গ্রামের মানুষজন যেমন একটু বেশি সহজ সরল হয়, তেমনি তারা নিজেদের মতো করে ভেবে তিলকে তাল করে তোলে। ইকরার আর রহমতের সম্পর্কে একসময় গ্রামের সবাই সমালোচনা করলেও সময়ের সাথে সাথে এসব এখন চাপা পড়ে গেছে। তাই আর কেউ ওদের নিয়ে কোনো কথা তোলে না। আগে সবাই ওদেরকে ভালোবাসলেও এখন আর আগে ওদেরকে সবাই ভালোবাসলেও এখন আর আগের মতো সবার নজরে ওরা ভালো নেই। দোষ না করেও দোষী।
কিন্তু রাজুকে কেউ কিচ্ছু বলার সাহস পায় না। যাই হোক, রহমত চুপচাপ বসে আছে, এমন সময় ওর ফোনে টুম করে একটা SMS এর শব্দ আসে। রহমত বেখেয়ালি ফোনটা পকেট থেকে বের করে দেখে এটা অচেনা নাম্বার। আগেও একবার একটা অচেনা নাম্বার থেকে 2-3 বার মেসেজ এসেছিল, কিন্তু সেটাকে সে পাত্তা দেয়নি। এখানে লেখা ছিল, ভুল করে একজন শাস্তি পায়, ভুল করে একজন আর শাস্তি পায় অন্যজন। ভুল করা মানুষের সাথে যদি অন্যরা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকে তাহলে তো তাকে শাস্তি পেতেই হবে। প্রতিশোধ নেওয়াটা খুব বেশি জরুরি হয়ে দাঁড়িয়েছে। তবে সময়ের অপেক্ষা সবুরে মেওয়া ফলে। তবে আমি বোকা নই, সেই সময়টা এখনই অপব্যবহার করব। আমার উচিত প্রতিশোধের পাল্টা জবাব দেয়া, কিন্তু আমি এখন সেটা করব না। প্রতিশোধের উদ্ধৃতি করা হয়েছে, যা অবশ্যই অনুপ্রাণিত করবে। যদি এখনই প্রতিশোধের কথা ভাবা যায় তবে আরও একবার নয়, 2 বার ভাবতে হবে। আর যদি এখনই ক্রোধের গভীরতার কথা ভেবে প্রতিশোধ তুলি তাহলে খুব শীঘ্রই বিস্ফোরণ হবে। হয়তোবা সময়টাও এসে গেছে। তবে অপরিবর্তনীয় এমন কিছু করার আগে প্রথমে চিন্তা করতে হয়, যা পরে অনুশোচনা করবে, জীবনকে করে তুলবে আরো দুর্বিষহ। আমি ঠিক সে অপেক্ষায় আছি, যা হয়তো আমার খুব নিকটেই। রহমত কিছুক্ষণ মেসেজটার দিকে তাকিয়ে থাকলো। এর আগেও এমন মেসেজ 2-3 বার এসেছে ওর ফোনে, কিন্তু প্রতিবারই নাম্বারটা ভিন্ন। রহমত কল দিতেই নাম্বারটা অপর পাশ থেকে বন্ধ বলে। কে হতে পারে এটা? রহমতের সাথে বা তার কি শত্রুতা রহমত ভেবে পায় না। প্রথম দিন ভেবেছিল হয়তো ভুলে চলে এসেছে, কিন্তু এখন মনে হয় না এটা ভুলে না। কেউ তো একজন অবশ্যই আছে যে প্রতিশোধের আগুনে জ্বলছে, কিন্তু কে সে? এসব ভাবনার মাঝেই ওর পিঠে চাপড় দিয়ে ওর পাশে বসলো রাজু। রহমত কিছুটা অবাক হয়ে তাকিয়ে আছে। ভাই আপনি? ছোট ভাই, এখানে একা একা বসে আছো, কোনো সমস্যা? না। কিছুক্ষণ রাজুর দিকে তাকিয়ে থেকে, আচ্ছা ভাই একটা কথা বলি। আরে মিয়া, কইয়া ফেলাও, এত অনুমতির দরকার নাই। আপনি হঠাৎ এমন পরিবর্তন কিভাবে হলেন? কেমন? এই যে আগে এমন মাস্তান লাগতো, চুল বড়, দাড়ি গোঁফ, হাতে পিস্তল। ব্যবহার বনের হিংস্র প্রাণীদের মতো, তাই না? না না ভাই, সেটা বলিনি। মানে আপনার হঠাৎ এই পরিবর্তন গ্রামের মানুষের কাছে ধাক্কা খাওয়ার মতো। কেন? মানুষ পরিবর্তনশীল হতে পারে না? আমাদের ভালো মানুষ হওয়ার অধিকার নেই? ভাই রাগ করবে না, আমি সেভাবে কথাটা বলিনি আসলে। জানো রহমত, সময়ের সাথে মানুষের সবকিছুই পরিবর্তন হয়। জীবন বড় কঠিন, আর এর স্থায়িত্ব কালও খুব কম। তাই এই ছোট জীবনে যত ভালো করে বাঁচা যায়, যত পুণ্যের কাজ করা যায়, ততই ভালো। জীবনে যত পাপ করেছি তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে সেই সব পাপ থেকে সরে আসার চেষ্টা করছি। মৃত্যুর পর তো জবাব দিতেই হবে উপরওয়ালার কাছে। জানো, আমি মৃত্যু খুব কাছে থেকে দেখেছি বলেই আমার মাঝে এই পরিবর্তন এসেছে। এবার জেলে গিয়েই আমি বুঝেছি মৃত্যুর যন্ত্রণা। আমাদের তো এত তাড়াতাড়ি ছেড়ে দিত না। জেলে আগুন লেগেছিল, খুব কষ্টে বেঁচে গিয়েছি সবাই। আমি তো ভাবতেই পারিনি আবার পৃথিবীর আলো দেখতে পাবো, তোমাদের মাঝে ফিরে আসব। শেষবারের মতো মা বাবার হাসি মাখা মুখটা চোখের সামনে ভেসে উঠেছিল। কি করুণ অবস্থা ছিল সেদিন রহমত। সেদিনই তওবা পড়েছি, যদি বেঁচে যায় তাহলে নিজেকে শুধরে নিব। রহমত এতক্ষণ খুব মনোযোগ সহকারে রাজুর কথাগুলো শুনছিল। সত্যি কি রাজু গুন্ডা ভালো হয়েছে, নাকি এটা তার কোনো চাল? কারণ ভালো হবার মানুষ রাজু না, কিন্তু তার কথা শুনে মনে হচ্ছে না সে মিথ্যা বলছে। রহমত ইকরার সামনে রাজুকে দেখেও সেখান থেকে সরে এসেছিল 2 দিন আগে। যদি ভাবে তার কোনো ভালোবাসার দাবি নেই রহমতের কাছে, তাহলে কি হবে? রহমত ইকরার সামনে রাজুকে দেখেও সেখান থেকে সরে এসেছিল 2 দিন আগে। যদি ভাবে তার কোনো ভালোবাসার দাম নেই রহমতের কাছে, তাহলে কি হবে? আজান দেবার আগ পর্যন্ত রহমত নদীর পাড়ে একইভাবে বসেছিল। আজান দিলেও সে উঠে যায় মসজিদের দিকে। সন্ধ্যার দিকে ইকরা আজকে অনেক খুশি। ওর প্রাণের প্রিয় বান্ধবী মিশরাত নানা বাড়ি থেকে আসার সময় মেলা থেকে ইকরার জন্য অনেক খাবার আর কসমেটিক্স এনেছে। দুজনের জন্য সেম সব কিনেছে। মিশরাত আসার আগে ওর মায়ের ফোন দিয়ে সোহাগকেও কল করে ইকরাদের বাসায় আসার জন্য, কারণ ওর জন্যেও অনেক কিছু এনেছে। আর বাসায় থেকে শিহাবকে কল করার কারণ ইকরার কাছেও এখন ফোন নেই। আগে এখানে এসেই সিফাত কল দিত, কিন্তু এখন ইকরার ফোন নেই। দেখি চুড়িটা, 1 ডজন তোর আর 1 ডজন আমার।
আমার 10টা না 5টা না, একটা মাত্র প্রাণের সুই। তোর জন্য আনবো না তো কার জন্য আনবো? তোর মাকে বলে আসছিস তো মিশু, নাহলে তোর মা আবার চিন্তা করবে না। হ্যাঁ চাচিমা, ওসব নিয়ে চিন্তা করো না, মাকে আমি বলেই আসছি। আচ্ছা, রাতে খেয়ে যাইও। না চাচিমা, অন্যদিন। দেখো তো শিহাবটা আসছে না। আচ্ছা। কুলসুম বেগম ইকরার রুম থেকে বেরিয়ে যেতেই মিসরাত ইকরাকে বলে, কি হয়েছে রে? রাজু গুন্ডাকে দেখলাম, সে তো ভালোই হুজুর হয়েছে, তোরে আবার ডিস্টার্ব করেনি তো? তারপর ইকরা একদিক থেকে সবগুলো ক্লাস শুরু করল। হায়া যে বিয়ের কথা বলছে তাও বলেছে। হায়া আপু দেবর, সে তো আমার ক্রাশ। কি সুন্দর হিরোদের মতো দেখতে। যা, তোর বিয়ে করতে হবে না, আমিই করবনি। তুই শুধু আম্মুকে একটু ম্যানেজ করবি। শয়তান, যা ফট এখান থেকে। আমি কাউকে ম্যানেজ ট্যানেজ করতে পারবো না। ইকু বেবি, তুমি জানো তো আমার মাথায় পড়ালেখা খেলে না। আমি বিয়ে, সংসার, বর, বাচ্চা এইসব নিয়ে একটু বেশি ভাবি। এরই মাঝে শিহাব চলে আসে। কি রে মিশু, তুই কার প্রেমে পড়ে আবার এসব বাচ্চা কাচ্চার সংসারের কত কিছু ভাবিস? তোদের জিজু। শিহাব, ওকে হাসমত চাচার পুকুরে ডুবিয়ে আনতো বেশি বেশি করে, অলওয়েজ। তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? অর্ণব আমার হলে তোমার কেন জলে? অর্ণব তোর হলে ইকুর কেন জ্বলবে? তুই কি রহমতের কথা বলছিস নাকি যে ওর জ্বলবে? আমাকে কেন ডাকলে মিশু? তোমার জন্য গিফট এনেছি, পেতে হলে টাকা দাও। তোর গিফট তুই রাখ, আমার লাগবে না, যা ভাগ। গিফট না রে, অশিক্ষিতগুলা গিফট হবে। শুদ্ধ উচ্চারণ কর। তোরা হাতির থুরি, জাতির কলঙ্ক। পড়ালেখা জীবনেও করিস নি, বাংলা ব্যাকরণ বইও জীবনে চোখে দেখিস নাই। সেখানে সুন্দর করে ভাষা শুদ্ধিকরণ শেখানো আছে। আর ক্ষমা দেন মা, আপনার মতো ব্রিলিয়ান্ট আমরা হতে চাই না। যা আমার জন্য 1 কাপ চা বানিয়ে আন। যাচ্ছি যাচ্ছি। আজকে চারদিকে কাঠ পোড়া রোদ উঠেছে, ছায়ার ছিটে ফোটাও নেই। মাথার উপরে রক্তিম করা লাল সূর্য যেন নিজের তেজ দেখিয়ে ধ্বংস করছে ধরণীর বুকে চলা জনমানবকে। তার এত রাগ কেন ধরণীর উপর? সে কি কাউকে হিংসে করে? কাকেই বা হিংসে করবে, ধরণীকে নাকি ধরণীর বুকের থাকা জনমানবকে? তার উত্তর হয়তো কারো জানা নেই, জানা সম্ভব না। ইকরারা তিনজন একসাথে ফাইজলামি করতে করতে স্কুলে যাচ্ছিল। মিশু, হ্যান্ড ওয়াশটা কিন্তু দারুণ হয়েছে। এটা কি মেলাই ছিল নাকি অন্য জায়গা থেকে কিনে দিয়েছিস? মেলাই ছিল, কে কাজ নেই, তোদের জন্য ভালো জায়গা থেকে কিনবো। মাথা খারাপ আমার? বেবি ওয়াশটা ব্র্যান্ডেড ছিল। তুমি যতই মুখে বলো না কেন, সেটা তুমি মার্কেট থেকেই কিনেছো। কি রে, আমার প্রেমে টেমে পড়লি নাকি মিশু? কই, চুপ ফাজিল। আমি ভাবছি তোমার অর্ণবের কথা। তুমি যে শিহাবকে ঘড়ি দিলা, তোমার অর্ণবের তো এখন জ্বলবে। হাসতে হাসতে ওরা স্কুলের পথে হাঁটছিল। হঠাৎ রহমতকে প্রিয়াঙ্কা আর মুজাহিদের সাথে কথা বলতে দেখতে পাওয়া গেল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো শিহাব ডাক দিল না রহমতকে দেখতে পেয়েও। ওই ঘটনার পর থেকে শিহাব আর ভালো করে কথা বলে না রহমতের সাথে। রহমতকে না দেখার ভান করে চলে যাচ্ছিল, তখনই রহমত ডাক দিল শিহাবকে। আর রহমত ডাক দিতেই ইকরা সামনে তাকিয়ে দেখে রহমত প্রিয়াঙ্কা আর মুজাহিদের সাথে কথা বলছে। কি হলো, ছোট হয়ে দেখা যায় আর? আগের মতো কথা বলো না, মাঠে খেলতে আসো না, রেগে আছো এখনো? না ভাই, তা না, আমি একটু অসুস্থ ছিলাম তো তাই আর কি। কি হয়েছে? শিহাব তুই আয়, আমি আর মিশু ভিতরে চলে গেলাম। চলে গেল ঠিকই, কিন্তু রহমত একেবারের জন্যও আজকে তাকায়নি। সে চলে যেতেই রহমত মনে মনে ভাবছে, আর এদিকে ইকরা ভাবছে। ইকরার ভাবনার মাঝেই মিসরাত ধাক্কা দিয়ে বলে, কি রে ইকুরানি, রহমত ভাইরে দেখি চুপসে গেলে নাকি? কি আবল তাবল বলছিস? ও কে? হ্যাঁ, যে ওকে দেখে আমার চুপসে যেতে হবে? শুধু শুধু ফালতু সম্মান করতে শেখ। তারা আমাদের পিতৃ সমতুল্য। একথা বলতে মিসরাত ফিক করে হেসে ফেলে। কি আশ্চর্য, তুই হাসছিস কেন?
শিক্ষক বৃত্ত সমতুল্য। তাইলে রাফসান স্যারের বউ সুমি আপু কেন? সুমি আপু আমাদের ক্লাসেরই তো নিউ 10, আমাদের 1 বছরের সিনিয়র। তার ক্ষেত্রেও তো শিক্ষক বৃত্ত সমতুল্য হবে, তাই না ইকু বেবি? চুপ ছাগল, সবাই কি আর আমাদের বাবার বয়সের নাকি? রাফসান স্যারের বয়স কম, সে আমাদের বড় ভাইয়ের মতো। ভাইও তো আমাদের সম্মানের জায়গা, তাই না? বড় ভাইকে আমরা পিতার অনুরূপ মনে করি। বাবার অবর্তমানে বড় ভাইই আমাদের গার্ডিয়ান। এই তোরা কি কথা বলিস রে আমাকে রেখে? তোর সমালোচনা করি। শালা, মাঝে ওদের অন্য ক্লাসের জন্য স্যার আসে। দেখতে দেখতে সবগুলো ক্লাসই শেষ হয়ে যায়। ওদের নিয়ম মাফিক তিনজন একসাথে বাড়ির রাস্তা ধরে। ইকরা এবার আর রহমতকে দেখল না, কিন্তু কিছু দূর যেতেই দেখে রাজু গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ইকরা দেখেও না দেখার ভান করে চলে যেতে চাইল, আর তখনই রাজু ডেকে উঠল। ফুলটুসি, তুমি আমাকে রেখে চলে যাচ্ছ? দেখো আমি তোমার জন্য দাঁড়িয়ে আছি, আর তুমি কি না? ভালো আছেন ভাই? তোমরা? ভালো। তো আপনারা এত পরিবর্তন? মানুষের কি পরিবর্তন হতে পারে না? হ্যাঁ তা পারে, কিন্তু ফুলটুসি, তুমি কি আমায় ভয় পাচ্ছ এখনো? আমি তোমায় ভালোবাসি, কেন বুঝছো না? তোমার জন্য সব করব। তুমি কি চাও? তোমার পরিবারের সাথে কথা বলি? আমি সেটাও রাজি আছি। তাও তুমি আমার হয়ে যাও। তুমি যদি অন্য কাউকে ভালোবাসতে তাহলে আমি কিছু বলতাম না, কিন্তু তুমি তো অন্য কাউকে ভালোবাসো না, তাইলে আমার হয়ে যাও প্লিজ। গুন্ডা মাস্তানের কারোর ভালোবাসা পাওয়ার অধিকার নেই, তারা শুধু সবার ঘৃণা পাওয়ারই যোগ্য। আর আমার মতো মায়ের ভালোবাসা তো নয়ই। তোমার খুব অহংকার, তাই না ফুলটুসি? আগে তো আমার সাথে এভাবে কথা বলতে না, খুব মেপে মেপে ভয়ে ভয়ে কথা বলতে। তবে তোমার সাহস দেখে আমি মুগ্ধ। আমিও চাই তুমি প্রতিবাদ করো সবার সাথে, এমনকি আমার সাথেও। মিশ্রা তো রাজুর ভয় একেবারে ইকরার হাত ধরে ওর সাথেই লেগে আছে। সে আগের থেকে রাজু গুন্ডাকে খুব ভয় পায়, কারণ রাজুর হাতে আগে সব সময় পিস্তল থাকতো। কিন্তু এই প্রথমবারও জেল থেকে বের হয়ে গ্রামে কোনো হুমকি দামকি দিচ্ছে। কিন্তু এই প্রথমবারও জেল থেকে বের হয়ে গ্রামে কোনো হুমকি ধামকি দেখাচ্ছে না। ওরা কথা বলতে বলতে অনেক দূর এগিয়ে আসে। শিহাবের বাড়ি পাওয়া সত্ত্বেও সে বাড়িতে না গিয়ে ইকরা আর মিসরাতকে এগিয়ে দেওয়ার জন্য ওদের বাড়ি পর্যন্ত আসে। কি ব্যাপার শিহাব, ভয় পাচ্ছ নাকি? বাড়ি আসলো তাও না যেয়ে বান্ধবীদের সাথে না ভাই, তেমন কিছু না। আসলে ইকরার দাদি একটু ডেকেছিল তো, তাই যাচ্ছে আর কি। ও আচ্ছা, তো ভালোই। আমার শ্বশুর বাড়ি ঘুরে আসো। আপনার শ্বশুর বাড়ি বলতে লজ্জাও করে না? লজ্জা কিসের বউ? শ্বশুর বাড়ি হলো মধুরহারি, আর যেহেতু সেটা আমার এলাকাতেই, তাহলে তো কথাই নেই। হাউ ডিয়ার ইউ! খুব সাহস বেড়েছে। নেহাত আমি ভালো হয়ে গিয়েছি, এই জন্য বেঁচে গেলা, নইলে কি হতো বলো তো? ইকরা আর কিছুই বলল না। ওদের চারজনের সাথে আরো অনেক যাচ্ছে। মিসরাতের বাড়িতে চলে যায় সে। তারপর ইকরা আর শিহাব যেতে লাগে। রাজুও ওদের পিছে পিছে থাকে। ইকরা বাড়ি পর্যন্ত যেতেই ইকরার সাথে শিহাবও গেল, আর রাজু বাইরে দাঁড়িয়ে আছে। ইকরা আর শিহাবকে দেখে ইকরার মা বলে, কি রে সিফাত, কিছু হয়েছে? তোরা দুজন একসাথে? রাজু গুন্ডা আছে না, পিছন নিয়েছিল ইকুর, তাই ওকে এগিয়ে দিতে আসলাম। ভালোই করছিস বাবা, প্রতিদিন একটু এগিয়ে দিবি আর যাওয়ার সময় নিয়ে যাবি। আম্মু, আমি কি ছোট বাচ্চা নাকি? কিসব বলছো? ওর আর কোনো কাজ নেই, আমার পিছেই পড়ে থাকবে। স্কুলের সময় না হয় নিয়ে যাবে, নিয়ে আসবে। আমি যেদিনে 14 ঘন্টা প্রাইভেট করি, সব সময় কি আর আমার প্রোটেক্ট করতে পারবে? তুই চুপ থাক, এই জন্যই তো বলছিলাম তোকে বিয়ে দিই। আমার আর এত টেনশন ভালো লাগে না। তোমার সব সময় শুধু একই কথা, এটা ছাড়া আর কোনো কথা পাও না নাকি? ইকরা রাগ দেখিয়ে বলতে বলতে চলে গেল নিজের রুমের দিকে। ইকরা যেতে শিহাব বলে ওঠে, চাচিমা, এটা কিন্তু সমাধান না। আমাদের ইকো অনেক ভালো স্টুডেন্ট, ওর ইচ্ছে ডক্টর হবে। প্লিজ আপনি এমন কিছু করবেন না যেন ওর ক্ষতি হয়।
আমি কি নিষেধ করছি নাকি ওকে ডাক্তার বানাবো না? বিয়ে করেও মানুষ পড়াশোনা করে। বিয়ে দিয়ে দরকার পড়লে আমি মেডিকেলে পড়াবো, তখন আর রাজুর মতো গুন্ডাদের ছায়া পড়বে না। চাচি, আমরা মাত্র নবম শ্রেণীতে পড়ি। ইকরা আগে এসএসসি শেষ করুক, তারপর এইসব নিয়ে ভাববেন। না রে সিহাব, আগেই দিব। একটা মেয়ে বড় হলে মা বাবার যে কি চিন্তা হয় সেটা তোরা বুঝবি না এখন। তোরা আগে বড় হ, নিজেদের বাচ্চা কাচ্চা হোক, তারপর বুঝবি। আচ্ছা, সেসব পরে দেখা যাবে। আগে আমি এখন যাই, বাড়িতে কাজ আছে আমার। দেখছিস, তুই ছেলে মানুষ হয়ে বাড়ির কাজ করস, আর মার ইকরা মেয়ে হয়ে কাজের দ্বারের কাছেও যায় না। সময় হইলেই যাব। আমি গেলাম চাচিমা। শিহাব চলে যাওয়ার সময় পথে রহমতের সাথে রাজুকে দেখে। শিহাব ভ্রু কুচকে চলে যাচ্ছিল, তখনই আবার রহমত ডেকে ওঠে। কি ব্যাপার ছোট ভাই, হঠাৎ এই দিকেছি? বান্ধবীকে আগায় দিয়ে গেল আমার ভয়ে, বুঝলা? আমি তো খারাপ মানুষ, আমার দেখে সবাই ভয় পায়। না ভাইয়া, তেমন কিছু না আসলে। বুঝি, সবই বুঝি। আচ্ছা সিহাব, তুমি বাসায় চলে যাও। রহমত মনে মনে খুশি হয়, কারণ রহমত এখনো রাজুকে বিশ্বাস করতে পারছে না যদি ইকরার কোনো ক্ষতি করে দেয়। ওরা জোহরের নামাজ শেষ করে হাঁটতে হাঁটতে বড় রাস্তার কাছে চলে যায়। রহমত, চলো রাস্তায় উঠি। না ভাই, এখন না, বিকেলে আসবো নি, তাহলে জমিয়ে আড্ডা দেওয়া যাবে। এখন না ভাই, আমার বোন আমার পছন্দের খাবার রান্না করেছে, চলো না আমার সাথে। না, তাইলে যাও, মা বোনের ভালোবাসা সবার আগে, বিকেলে দেখা হবে। আচ্ছা। রাজুর কাছে বিদায় নিয়ে রহমত নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। ক্যালেন্ডারের পাতায় একটার পর একটা ঋতু আসতেই থাকে। বাংলা মানেই প্রকৃতির ছোঁয়া, শীতকাল মানেই চারদিকে কুয়াশার বিস্তীর্ণ চাদর। গ্রাম বাংলায় গাছের সবুজ গায়ে কুয়াশার দৃশ্য বেশ আশ্চর্যজনক দেখায়। ঘন কুয়াশায় ডুবে থাকে সারা গ্রাম, কোথাও কিছু দেখার উপায় নেই। ঘরবাড়ি, জলাশয়, বাঁশঝাড় এবং বিশাল প্রান্তর জুড়ে কুয়াশা আর কুয়াশা। গাছের পাতা থেকে ঝরে পড়া কুয়াশার শব্দ মনকে বিমোহিত করে তোলে। শিশিরের ক্ষীণ শব্দ পেছনে ফেলে মন তখন ছুটে যায় তেপান্তরের কলাই ফুলের মাঠে। মাঠে মাঠে কাটা ধানের নাড়ায় জমে থাকে কুয়াশা। খেজুর গাছের মাথায় ঝুলে থাকা মিষ্টি রসের হাঁড়িটি শীতের সকালকে করে তোলে কল্পনার রাজ্যের স্বর্গপুরীর মতো, যেন শিল্পীর তুলিতে আঁকা ছবির শেষ আঁচড় এটি। অফুরন্ত অবসর, তাই গ্রাম বাংলার প্রকৃতিতে শীত যেন এক অকৃপণ দাদা। হিমশীতল স্পর্শে কাঁপিয়ে দিয়ে যায় বাংলার গ্রাম। তখন দল বেঁধে আগুন জেলে তাপ নেয়, বা সকালের রোদ গায়ের মেখে দুপুর গড়িয়ে দেয়া, যেন গ্রাম বাংলার ঐতিহ্য। কবির কণ্ঠে দেয় সূর্যের বন্দনা। হে সূর্য, শীতের সূর্য, হিমশীতল সুদীর্ঘ রাত, হিমশীতল সুদীর্ঘ রাত, তোমার প্রতীক্ষায় আমরা থাকি। সময়টা শীতকাল ছিল। শীতকালে বেড়ানোর সুযোগ পেলে ইকরা ছুটে আসে ওর প্রিয় জায়গা নানু বাড়িতে। শীতের ছুটিতে মামাতো ভাই বোনরাও এসেছে বাড়িতে ছুটি কাটাতে। ডিসেম্বরের মাঝামাঝিতে গ্রাম বাংলার কিছুটা কুয়াশার ধূম্রজাল থাকে। সকালে প্রায় কুয়াশার চাদরে ঢেকে থাকে গ্রাম বাংলার প্রতিটি প্রান্ত। আলস্যের চাদর মুক্ত করে কুয়াশার ধূম্রজাল চিরে পূর্ব আকাশে সূর্য নিজেকে জানান দেওয়ার কাজে ব্যস্ত। ইকরার নানু বাড়ি আসার আরও একটা কারণ হলো ওর সব কাজিনরা এক হয়। মানে ইকরার বড় মামার 2 ছেলে, এক ছেলে বিবাহিত, তার বউকে নিয়ে গ্রামে আসে। অন্য ছেলেও ছুটি পেয়ে চলে আসে। আর ছোট মামার 1 মেয়ে 1 ছেলে, মেয়ের জামাই নাতিনরা সবাই আসে। এরা সবাই ইকরার থেকে সিনিয়র। ইকরাই ওদের নানু বাড়ির কাজিনদের মধ্যে সবচেয়ে ছোট সদস্য। সবাই ভোরের আলো ফুটতে বেরিয়ে পড়ল সকালের মিষ্টি রোদে, শিশির বিন্দুর খোঁজে। মিষ্টি সূর্য রশ্মিতে ঘাসের ডগায় জমে থাকা শিশির বিন্দুগুলো মুক্তোর মতো ঝলমল করে। ইকরা খুশিতে হাত দিয়ে ছুঁয়ে দেয় শিশির ভেজা ফুলের সবুজ গাছ। শীতের সোনা ঝরার রোদে যেন ঝিকিমিকি করছে এই ফুলগুলো। এ যেন এক অপরূপ দৃশ্য। দেখে যেন মনে হয় প্রকৃতি কন্যা সেজেছে গায়ে এক নতুন রূপে। কনকনে শীতের মধ্যেও থেমে নেই ইকরা। ওর ছোটাছুটি যেন বেড়েই গিয়েছে। মখমলের মতো নরম ঘাসগুলো শিশিরে ভিজে থাকে সামান্য সময়ের জন্য। বুনো ফুলগুলো অপরূপ হয়ে ওঠে, আবার সকালের মিঠে রোদে হারিয়ে যায় সবকিছুকে অপরূপ করা সেই অভিমানী শিশির।
ওদের হাঁটার মাঝেই নদী পড়ল। ইকরা সেখানে ঠায় দাঁড়িয়ে দেখতে লাগলো তক্তা বিছিয়ে নৌকা থেকে পণ্য ওঠানো নামানো করছেন শ্রমিকেরা। তারা চলে যেতেই ইকরার ছোট মামার ছেলের আবদারে সবাই বাধ্য হয়ে নৌকায় বসল। অনেক বেলা পর্যন্ত তারা ঘোরাঘুরি করে বাড়ি ফেরে সকাল 8টার দিকে। এদিকে ইকরা এসেই দেখতে পায় ওর মামি আর ছোট মামি বসে পিঠা বানাচ্ছে। ইকরা দৌড়ে গিয়ে সকালের উনুনের পাশে বসে। প্রথম রোদে জ্বলন্ত উনুনের পাশে বসে গরম ধোঁয়া ওঠা ভাপা পিঠা আর খেজুরের রস শীতের সকালকে এনে দেয় এক অন্যরকম মাত্রা। গ্রাম বাংলার ঘরে ঘরে এখন নতুন ধানের চালে তৈরি হয়েছে সুস্বাদু সব শীতের পিঠা তৈরির জন্য। ইকরার 9ম শ্রেণীর বার্ষিক পরীক্ষার শেষে সে আর দেরি না করে তার মায়ের কাছে বায়না করে ছুটে এসেছে ওদের নানু বাড়ি। এখানে এসে ইকরা যেন আরো আনন্দে মেতে উঠেছে। নানু বাড়িতে এসে মামা মামি আর কাজিনদের সাথে নিয়ে পিঠা উৎসবের মজাই আলাদা। ইকরার মা এই বাড়ির একটাই মেয়ে, তার আরও বড় 2 ভাই আছে, কিন্তু তারা ইকরার মাকে জান দিয়ে ভালোবাসে। এমনকি ইকরা হায়াও বিয়ের আগে অনেক আসতো নানু বাড়ি। তখন ইকরা খুব ছোট ছিল, আর সময়ের পরিবর্তন এখন ইকরা বড় হলেও আফসোস তার বোনের সাথে আসতে পারে না।